তো দর্শক, আমি ভাবছি যে বাংলাদেশের ইতিহাসের সবগুলো অধ্যায়ের সাক্ষী বঙ্গবন্ধুর কন্যা এই যে নাটকের যে নতুন অধ্যায় সূচিত হলো তারেক জিয়ার আগমনে বাংলাদেশের রাজনীতিতে, সেই সমস্ত দেখে বঙ্গবন্ধুর কন্যা কি ভাবছেন? এখন নির্বাচন নামের যে নাটকের পর্দা সেটা নামতে তো আর খুব বেশি দেরি নেই। এখন ইতিহাসের সাক্ষী বঙ্গবন্ধুর কন্যা কি এসব দেখে মুচকি হাসছেন? না। তিনি শুধু মুচকি হাসছেন না, তিনি তার ঘর গোছাচ্ছেন। তিনি তার রাজনৈতিক কৌশলকে শাণিত করছেন। এরকম একটি কাজ তিনি দর্শক 1/11 এর পরেও কিন্তু করেছিলেন গ্রেপ্তার হয়ে জেলে থাকার সময়। বাকিটা তো দর্শক ইতিহাস। সম্প্রতি তিনি দ্য ওয়াল প্লে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকার থেকে শেখ হাসিনা আসলে কি করছেন তার একটি স্পষ্ট চিত্র পাওয়া যায়। এখন শেখ হাসিনা সবচেয়ে কৌশলগত যে কাজটি করছেন তা হলো অতীতের ভুল ত্রুটিকে নেতৃত্বের শক্তিতে রূপান্তর করা। দলীয় সংস্কার করবেন কিনা এই প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে দ্য ওয়ালকে বলেছেন, সংস্কার শুধু প্রয়োজনীয়ই নয়, তা অনেক আগেই করা উচিত ছিল। খেয়াল করুন দর্শক, এই একটি বাক্যেই তিনি ৩টি কাজ করেছেন। প্রথমত, তিনি অস্বীকারের রাজনীতি থেকে সরে আসছেন। দ্বিতীয়ত, তিনি স্বীকার করছেন যে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরেও দল কোথায়, কোথায় পিছিয়ে পড়েছিল। তৃতীয়ত, সংস্কারকে তিনি শুধু ভবিষ্যতের প্রতিশ্রুতি নয়, অতীতের অপূর্ণতার সংশোধন হিসেবেও কিন্তু তুলে ধরছেন। তিনি আরো বলেন ওয়ালকে যে কিছু নেতা যাদের সেবা করার কথা ছিল তারা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছেন। এখানে লক্ষণীয় বিষয় হলো দর্শক, তিনি জনগণকে দোষ দিচ্ছেন না। সময়কে দোষ দিচ্ছেন না। এমনকি বিরোধীদেরকেও দোষ দিচ্ছেন না। তিনি দায়টি রাখছেন দলের ভেতরের ব্যর্থতার উপর। এই কারণেই দর্শক তার বক্তব্য আত্মপক্ষ সমর্থনের নয়, আত্মবিশ্লেষণ নের হয়ে ওঠে এবং প্রজ্ঞার একটা চিহ্ন হয়ে ওঠে। আর তরুণদের প্রসঙ্গে তিনি কি বলছেন? তিনি বলছেন যে তরুণরা অনুভব করছে যে তাদের কণ্ঠস্বর শোনা হচ্ছে না। এই বক্তব্যটি আসলে দর্শক রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকেই তরুণ ভোটারদের সঙ্গে ভাঙা সংযোগের পুনর্গঠনের নৈতিক ভিত্তিটি কিন্তু তৈরি হচ্ছে। আরো খেয়াল করুন, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল নেতৃত্বে আসবেন কিনা এই প্রশ্নে তিনি সরাসরি বলছেন, আওয়ামী লীগ কখনোই শুধু আমার পরিবারের দল নয়। খেয়াল করুন দর্শক, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পারিবারিক দল বা নেপোটিজম বলি আমরা যাকে, সেই অভিযোগটি কিন্তু খুবই প্রকট এবং খুবই পরিচিত। এখন শেখ হাসিনা এই একটি বাক্যে সেই অভিযোগকে কিন্তু স্পষ্টভাবে নাকচ করে দিলেন। তিনি তার সন্তানদের প্রসঙ্গে আরো বললেন, সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল যদি সামনের সারিতে আসতে চায় তাহলে তাঁদেরও যোগ্যতা প্রমাণ করেই আসতে হবে। অর্থাৎ এখানে তিনি উত্তরাধিকারকে অধিকার নয়, বরং যোগ্যতার পরীক্ষার অধীন করেছেন। আর যোগ্যতার মানদণ্ড কি সেটাও তিনি কিন্তু নিজেই ঠিক করে দিচ্ছেন। তিনি বলছেন যোগ্যতার অন্যতম মানদণ্ড হবে দলের নীতির সঙ্গে আপোস না করে বর্তমান বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে পথ চলা। এই বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য কিন্তু অত্যন্ত গভীর দর্শক। একদিকে তিনি পারিবারিক আধিপত্যের অভিযোগ ভাঙছেন, অন্যদিকে দলের ভেতরে ও বাইরে স্পষ্ট বার্তা দিচ্ছেন নতুন নেতৃত্বের দরজা খোলা, কিন্তু এই নেতৃত্বে কোনো শর্টকাট নেই। এবার আসি শেখ হাসিনার বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে দর্শক। এই প্রশ্নটি অনেকেই করেছেন যে গত ১৫ মাস ধরে আওয়ামী লীগ কি করেছে? এই বক্তব্যে উনি আওয়ামী লীগ কি করেছে এবং আওয়ামী লীগের নেতৃত্ব কি করেছে সেটির আপনারা জবাবটি শুনুন। আহ শেখ হাসিনা তার সাক্ষাৎকারের এই অংশে একটি নতুন রাজনৈতিক ধারণাকে সামনে আনছেন। সেটি হচ্ছে ভৌগোলিক অনুপস্থিতি মানেই রাজনৈতিক অনুপস্থিতি নয়। বরং অনেক সময় তার ঠিক উল্টো। তিনি বলছেন তিনি নিয়মিত ফোন, ভার্চুয়াল বৈঠক ও বার্তার মাধ্যমে কথা বলছেন হয়রানির শিকার মানুষের সাথে, অর্থনৈতিক চাপে থাকা পরিবারগুলোর সঙ্গে এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে। আর যারা গত ১৫-১৬ মাস ধরে বঙ্গবন্ধু কন্যার কাজকর্মগুলো ফলো করছেন তারা জানেন এই কথাটি কতখানি সত্য। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই কথাটি কতখানি সত্য।
আর ভাবতে অবাক লাগে যে এতখানি বয়সেও একজন নারী কিভাবে এতখানি মানসিক এবং শারীরিক শক্তি ধারণ করেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই কাজটি তিনি করে যাচ্ছেন গত ১৫-১৬ মাস ধরে। তিনি এটিকে ব্যক্তিগত যোগাযোগ হিসেবে নয়, রাজনৈতিক বৈধতার উৎস হিসেবে দেখছেন। তার মতে বৈধতা আসে মানুষের মনে দলের অবস্থান থেকে, কোনো অফিস দখল করে নয়। এই জায়গাটি, এই বোধটি কিন্তু তাকে অন্যান্য সকল নেতার চাইতে আলাদা করে। তিনি বলেন, "প্রযুক্তি আমাদের মানুষের সঙ্গে সংযোগের ধরন সম্পূর্ণভাবে পরিবর্তন করেছেন।" এর মানে আসলে দর্শক খুব সোজা। নেতৃত্বের আসল শক্তি জায়গা বা পদে নয়, সম্পর্কে। আর সেই সম্পর্কের মাধ্যমটি বদলেছে শুধু, কিন্তু সম্পর্কের গুরুত্বটি কিন্তু বদলায়নি তার কাছে। তিনি আরো বলেন, ভৌত দূরত্ব এই সম্পর্ককে হ্রাস করেনি, বরং এই সম্পর্ককে জনগণের সাথে তার সম্পর্ককে, নেতাকর্মীর সাথে তার সম্পর্ককে আরো শক্তিশালী করেছে। অর্থাৎ তিনি দেশে না থেকেও মানুষের জীবনের ভেতরে আছেন, তাদের কষ্ট, ক্ষোভ, আশা শুনছেন। রাজনৈতিক উপস্থিতি মানে শুধু শারীরিক উপস্থিতি নয়। দর্শক, আপনাদের অনেকেরই হয়তো মনে আছে ১৯৭৫ এ বঙ্গবন্ধু সপরিবারে বঙ্গবন্ধু হত্যার পর শেখ হাসিনা যখন দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালে দেশে ফেরেন, তখন তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না। কিন্তু তিনি তখন জেলা থেকে জেলায় ঘুরেছেন, তৃণমূল কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলেছেন, শোক, ক্ষোভ আর আশাকে রাজনৈতিক শক্তিতে রূপ দিয়েছিলেন। তখন মাধ্যম ছিল রাস্তা, মাঠ, জনসভা। আজ মাধ্যম ফোন, ভিডিও কল, অনলাইন সভা। কিন্তু দর্শক, মূল বিষয়টা একই। সরাসরি মানুষের সাথে কথা বলা, তৃণমূলের অনুভূতিকে রাজনৈতিক ভাষা দেওয়া। এই ধারাবাহিকতাই শেখ হাসিনার নেতৃত্বকে আলাদা করে। তিনি যখন বলেন বৈধতা মানুষের মূল্যবোধ থেকে আসে, সরকারের অফিস নিয়ন্ত্রণ করা থেকে নয়, তিনি আসলে একটি পুরনো কিন্তু শক্তিশালী সত্যে ফিরে যাচ্ছেন। ক্ষমতা উপরে থাকে কিন্তু বৈধতা, সেই ক্ষমতার বৈধতা নিচে থেকে আসে। আর তিনি যখন বলেন ইউনূস ঢাকার ক্ষমতা দখল করে থাকতে পারে, কিন্তু তিনি আমাদের সেই স্থান দখল করতে কখনোই পারেন না, যা আমরা লক্ষ, লক্ষ কোটি, কোটি বাংলাদেশীর মানসপটে অবস্থান করে করি। এখানে তিনি খুব স্পষ্ট করে দেখিয়ে দেন রাষ্ট্রযন্ত্র দখল করা আর জনগণের মনে জায়গা নেওয়া এক জিনিস নয়। গত ১৫ মাসে ইউনূসের পারফরম্যান্স যারা দেখেছেন তারা জানেন এটি কতখানি সত্য। যে ইউনূস সাধারণ মানুষকে পুঁজি করে নোবেল পেয়েছেন, তাদের জন্য তার একটি মুহূর্তেরও সময় নেই। তিনি যমুনা থেকে বের হন না, জনগণের দুঃখ দুর্দশা শোনা তো অনেক দূরের কথা। একই কথা প্রযোজ্য কিন্তু সমসাময়িক অন্য সকল নেতৃত্ব এবং অতীতের আর বহু নেতৃত্বের ক্ষেত্রেও। এরা প্রত্যেকেই কিন্তু দর্শক জনবিচ্ছিন্ন। অন্যদিকে গণসংযোগী শেখ হাসিনার সবচেয়ে বড় শক্তি ছিল এবং আছে। সাধারণ মানুষ তাদের প্রতিটি সমস্যায় শেখ হাসিনার দ্বারস্থ হতো। এটি নিয়ে উনি অনেক সমালোচনাও শুনেছেন। কিন্তু তারা কেন দ্বারস্থ হতো? কারণ তারা জানতো একবার শেখ হাসিনার কাছে পৌঁছতে পারলে সমাধান হবেই। তার নেতাকর্মীরাও তাই বিশ্বাস করে। আর এই কারণেই ইতিহাসের সবচেয়ে কঠিন সময়েও তার নেতৃত্ব আজও অবিসংবাদিত। তার মুখের কথাই এখনো তার নেতাকর্মীদের কাছে আইন। তিনি প্রযুক্তিকে শুধু প্রচারণার হাতিয়ার বানাননি, তিনি এটিকে শোনার, বোঝার এবং সংযুক্ত থাকার মাধ্যম বানিয়েছেন। তৃণমূলের মানুষ তাই মনে করেন নেত্রী দূরে নন, তিনি আছেন। ঠিক যেমনটা ৮০ দশকে মানুষ অনুভব করেছিল, ক্ষমতার বাইরে থেকেও তিনি ছিলেন তাদের কণ্ঠস্বর। শেখ হাসিনার নেতৃত্বের মূল বৈশিষ্ট্য কি দর্শক? জনসম্পৃক্ততা, দেশটাকে নিজের বলে ভাবা, প্রচণ্ড মানসিক শক্তি, দুষ্টের দমন, শিষ্টের পালন, প্রয়োজনে কঠোর হতে পারা কিন্তু মানবিক গুণ অটুট রাখা। আর তাই কেন শেখ হাসিনা অনিবার্য? ৫ই আগস্টের পর নির্বাসনে থেকেই তিনি চাইলে অবসর নিতে পারতেন। কিন্তু আমাদের সৌভাগ্য তিনি তা করেননি। দর্শক,
তিনি অনিবার্য হয়ে উঠেছেন সেই মুহূর্তে, যেই মুহূর্তে ইউনূস আর তার রাজাকার সাঙ্গপাঙ্গরা বাংলাদেশের মূলে কুঠারাঘাত করেছে। যেই মুহূর্তে তারা ইতিহাসকে আক্রমণ করেছে। যেই মুহূর্তে একটি সাজানো গোছানো দেশকে ধ্বংস করেছে। আর শেখ হাসিনা অনিবার্য হয়ে উঠেছেন সেই মুহূর্তে, যেই মুহূর্তে রাজাকার ছাড়া বাংলাদেশের প্রতিটি সাধারণ মানুষ মনে, মনে উচ্চারণ করেছে, আগেই ভালো ছিলাম। এই ডাক উপেক্ষা করা শেখ হাসিনার পক্ষে সম্ভব নয়। মানুষ ডাক দিয়েছে বলেই তিনি ফিরবেন। কারণ দর্শক তাকে ফিরতেই হবে। জয় বাংলা।